donde molti Kashmiri niente. দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা এবং এই মুহূর্তে দেখুন গোটা দেশের নজর রয়েছে পেহেলগাঁওয়ের দিকে, কারণ আপনারা জানেন যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে, 26টা প্রাণ চলে গিয়েছে এবং যারা খুব সুন্দর কিছু মুহূর্ত সারা জীবনের জন্য সঞ্চয় করতে গিয়েছিলেন ভূস্বর্গে, সেই ভূস্বর্গ রক্তাক্ত হয়েছে এবং তারা সারা জীবনের জন্যই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, কিন্তু সেই অভিজ্ঞতা ভয়াবহ। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়ে আমাদের নজর রয়েছে, ঘটনা তো ঘটে গিয়েছে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে এবার কি হতে চলেছে, কারণ ভারত তো চুপ করে বসে থাকবে না। পেহেলগাঁও নিধন যজ্ঞের উত্তর আজ রাতেই এয়ার স্ট্রাইক নাকি সার্জিক্যাল, দ্রুত উত্তরের শপথ প্রতিরক্ষা মন্ত্রীর। ভারতের পাল্টা পদক্ষেপে ভয়ে দেশ ছাড়লেন পাক সেনাপ্রধান। পাকিস্তান দূতাবাস বন্ধ করলো ভারত, ফেরানো হলো দূতাবাস আধিকারিক ও কর্মীদের। এই সমস্ত প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এয়ার স্ট্রাইক নাকি সার্জিক্যাল, একদিকে রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ এবং দ্রুত উত্তরের শপথ দেশের প্রতিরক্ষা মন্ত্রীর, এবং ইতিমধ্যেই ভারতের পাল্টা পদক্ষেপে ভয়ে দেশ ছাড়লেন পাক সেনা প্রধান। এই প্রশ্ন উঠতে শুরু করেছে, এয়ার স্ট্রাইক নাকি সার্জিক্যাল, দ্রুত উত্তরের শপথ প্রতিরক্ষা মন্ত্রীর। ভারতের পাল্টা পদক্ষেপে ভয়ে দেশ ছাড়লেন পাক সেনা প্রধান। পাকিস্তান দূতাবাস বন্ধ করলো ভারত। আর এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব নিউজরুম থেকে, সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, গোটা বিষয়টি তুলে ধরলাম আমরা ব্রেকিং এর মাধ্যমে, তোমার ব্যাখ্যা। একদমই তাই, যে তথ্য আমরা জানার চেষ্টা করছি যে আজকে 6টার সময় যখন আমরা নিউজ রুম করছি, ঠিক তখন দিল্লিতে নির্দিষ্টভাবে যে সিসিএস এর বৈঠক অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, 3 বাহিনীর প্রধান, ডিজিএমও, একই সঙ্গে এনএসএ সবাই রয়েছেন। এই বৈঠকে স্থির হয়ে পরবর্তী সিদ্ধান্ত কি হচ্ছে, এবং তুমি যেমনটা জানাচ্ছিলে আমরা গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো, একদম অথেন্টিক তথ্যই দেখাবো যে পাক সেনাপ্রধান যিনি বড় বড় কথা বলেছিলেন, তিনি কাজাকিস্তান পালিয়েছেন। তার যে ফ্লাইট সেটা ট্র্যাক করা গেছে বিভিন্ন সোর্স মারফত, এবং স্যাটেলাইট পিকচার্সকে অ্যানালিসিস করে আমরা স্ক্রিনে রাখবো যে আজ দুপুরের কিছু পরে বিকেলের দিকে পাক সেনাপ্রধান আসিম মুনির তিনি ইসলামাবাদ ছেড়ে, রাওয়ালপিন্ডি ছেড়ে সোজা কাজাকিস্তান চলে গেছেন। সেই ছবি আমরা স্ক্রিনে রাখছি। এই স্পেশাল ফ্লাইটের জন্য আমরা ছবি দেখাচ্ছি, তখন রাডার অফ ছিল, এবং রাডার অফ করেই পাকিস্তান সেনাপ্রধানের এই ফ্লাইট পৌঁছয় কাজাকিস্তান। গোপন বৈঠকে তিনি এখনও ফিরেছেন কিনা তা নিশ্চিত নয়। ভারতের সম্ভাব্য ভারতের সম্ভাব্য পদক্ষেপ কি হবে সেই ভয়ে কি তিনি দেশ ছেড়েছেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় বিষয় হলো যে আমরা যে তথ্য জানতে পারছি যে পাক এয়ারবেস, প্যাফের যে এয়ারবেস, নূর খান এয়ারবেস থেকে একটা স্পেশাল ফ্লাইট বিকেল নাগাদ পাকিস্তান থেকে সরাসরি দিল্লি এসে পৌঁছেছে। সেখানে হাই প্রোফাইল ডিপ্লোম্যাটসরা ছিলেন। মনে করা হচ্ছে, সোর্স থেকে আমরা জানতে পারছি যে পাকিস্তানে ভারতীয় দূতাবাস যেটি আছে তার সমস্ত কর্মী এবং আধিকারিকদের এই স্পেশাল ফ্লাইটে ভারত ফিরিয়ে আনলো। সম্ভবত, আবারও বলছি, সম্ভবত পাকিস্তানে ভারতীয় দূতাবাস বন্ধ করার পথে ভারত। একই সঙ্গে যদি এটা ঘটে তাহলে নয়াদিল্লিতেও পাকিস্তান দূতাবাস বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সমস্ত ডিপ্লোম্যাটিক চ্যানেলের কথাবার্তা বন্ধ। ইঙ্গিতটা ভয়ঙ্কর। এবং তার পাশাপাশি যে তথ্য আমরা জানতে পারছি যে নির্দিষ্টভাবে আরও 2টো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে। তার ফলে আজ রাতেই কি কোনো বড় অ্যাকশন হতে চলেছে, সেটা কিভাবে হবে সেটা সময় হয়তো বলে দেবে। শাহানা।
একেবারেই সত্যজিৎ, এবং এখান থেকেই বিভিন্ন প্রশ্ন আরো উঠতে শুরু করেছে এবং দূতাবাস আধিকারিক ও কর্মীদের যেমন ফেরানো হলো, অর্থাৎ এরপর পরবর্তীতে আর কি কি পদক্ষেপ নিতে চলেছে ভারত, এটাই মূল প্রশ্ন। আর ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আপনাকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। সত্যজিৎ, তোমার প্রশ্ন। দীপ্তাংশুবাবু, সকালেই কথা হয়েছিল আপনার সঙ্গে, তারপর বারংবার কথা হয়েছে, আপনি নির্দিষ্টভাবে প্রচুর তথ্য আপনার কাছে ইতিমধ্যে এসে গেছে। আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন অতি দ্রুত অ্যাকশনে যাবে ভারত, এবং তার মধ্যে যে খবর আসছে যে পাকিস্তানে যে ভারতীয় দূতাবাস তা বন্ধের পথে ভারত, সেখানকার দূতাবাস কর্মী এবং ডিপ্লোম্যাটদের ভারতে ফিরিয়ে আনা হয়েছে বলেই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। এবং কাজাকিস্তানে পালিয়েছেন কার্যত পাকিস্তান সেনাপ্রধান আসিম নূর। ঠিক বাজোয়ার মতো পরিস্থিতি কতটা ভয়ঙ্কর, ঠিক কী হতে চলেছে বলে আপনার মনে হয়? সিসিএস-এর বৈঠক শুরু হয়েছে। এখন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর আমি জানি না। আমার আমি ভারতবাসী হিসেবে প্রথম নিজেকে ভারতবাসী বলে মনে করি। আমার রক্ত এখনো ফুটছে এই 26 জন নিরীহ প্রাণ যে গেল। কি অ্যাকশন নেবে, অনেক বড় কথা আমরা শুনেছি, আমরা দেখেছি পুলওয়ামায় 40টা কফিন এই পালাম এয়ারপোর্টে ফিরতে 14ই ফেব্রুয়ারি 2019-এ। তারপর আমরা ভেবেছিলাম যে এই এত বড় অ্যাটাক আর হয়তো কোনোদিন হবে না, কিন্তু লাগাতার ভাবে রেজিস্ট্যান্স ফোর্স 2023, 24, 25-এ বিভিন্ন ভাবে অ্যাটাক হয়েছে। কিন্তু সেটা এরকম ভাবে যেহেতু 26 জন যতদিন তার নিধন না হয়, সেই কফিন আমরা দেখতে না পারি ভারতবাসী, ততদিন বোধহয় আমাদের কুম্ভকর্ণদের ঘুম ভাঙে না। আমি এখানে কোনো কথা রেখে কথা বলতে চাই না। দেয়ার ইজ এ কমপ্লিট ফেলিয়ার অফ ইন্টেলিজেন্স ফেলিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ সিকিউরিটি অ্যাপারেটাস যেটা আছে ফেলিয়ার, এটা স্বরাষ্ট্র যেরকম ফেলিয়ার। সেই জায়গা থেকে সামরিক বাহিনীকে যে কাশ্মীর উপত্যকা থেকে সরিয়ে আনা হলো, এই ডিসিশন কতটা ঠিক সেটা সময় বলবে। কিন্তু আজকে আমরা দেখেছি 26টা, গতকাল 2:30টার পর 26টা প্রাণ আমরা হারিয়েছি। কোনো আঘাত হলে প্রত্যাঘাত হবেই, এবং ভারতের যেখানে 140 কোটির দেশ, প্রত্যাঘাত হতে নিশ্চিত। কিন্তু কিরম ভাবে হবে, কোথায় হবে, কিরম ভাবে আমরা করবো এবং কোন জায়গায় করবো, এটা ভারত বেছে নেবে। এটা কেউ ভারত একদম ঠিক বলছেন দীপ্তাংশুবাবু। আপনাকে আরও একটি বিষয় বলি যে রাজনাথ সিং নির্দিষ্টভাবে বলেছেন খুব দ্রুত অ্যাকশন নেবে। কীভাবে হবে আমরা টেকনিক্যালি তার ব্যাখ্যা দেবো না, উল্লেখ করবো না, কিন্তু ইতিমধ্যেই যে ছবিটা আসছে যে আরব সাগরে আমাদের বিক্রমাদিত্য রয়েছে, আইএনএস বিক্রমাদিত্য, আমাদের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ, সেটাকে আরও বেশি অ্যাক্টিভ করা হয়েছে, সেই ছবি আমরা দেখিয়ে দেবো। তাহলে কি কোনো নাভাল ব্লকেট করা হতে পারে, বা ছবিটা ঠিক কত দ্রুত হতে পারে, কি পদক্ষেপ একটা সম্ভাব্য, আমরা কোনো স্পেসিফিক কিছু বলছি না। সত্যজিৎ বাবু, ভারতবাসী যে রাগ সেটাকে নিশ্চিতভাবে প্রত্যাঘাতের মাধ্যম দিয়ে এটাকে ইকুয়ালাইজ করতে হবে। পাকিস্তান আমাদের বন্ধু নয়। যারাই এমনকি আশা পাকিস্তান আমাদের বন্ধু, ভালো রিলেশন রাখা, এটা সম্ভব নয়। এটা আজকে না, 1947-এর আগের থেকে যদি ওদের আসিম মুনির বলে টু নেশন থিওরি, উনি যদি বলছেন ইয়েস দেয়ার ইজ এ টু নেশন থিওরি, উই আর নট ওয়ান নেশন, উই আর আ টু নেশন। আমাদের দুজনের চলন, আমাদের চিন্তাধারা, আমাদের সংস্কৃতি দুটো দেশের, দুটো রাষ্ট্রের আলাদা। এটা প্রথম ভারতবাসীকে মানতে হবে। আমরা যারা বাংলায় আছি, আমি বাংলায় কথা বলছি, যারা বাংলায় টিভি দেখছে সিএনকে, আপনারা মাথায় ক্লিয়ার করুন, উই আর আ টু নেশন। আমাদের কোনোদিন এক হতে পারবে না। তো যখন এইটাতে সবসময় তো যুদ্ধ করা যায় না, বা যেটা ডিপ্লোম্যাটিক ওয়ে, জল এবং রক্ত একসঙ্গে চলতে পারে না। ইন্ডাস ওয়াটার ট্রিটি ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের আছে। ইমিডিয়েটলি ভারতের কেন্দ্রের উচিত এই জল, ইন্ডাসের জল বন্ধ করা, এবং পাকিস্তানের বৃহত্তম এরিয়া যে ইন্ডাসের ওপর বেঁচে থাকে, ইন্ডাসের জলে বেঁচে থাকে, সেটা বন্ধ করতে হবে। ইন্ডাস ওয়াটার ট্রিটি আমরা এটাকে মান্যতা দেব না। এই দূতাবাস বন্ধ। 2, তৃতীয়ত আমরা করতে পারি যে কমপ্লিট ট্রেড রুট আমাদের ম্যারিটাইম বর্ডার দিয়ে যায়, যেটা আপনি বললেন। আমাদের সেখানে যদি ব্লকেট করে, সেখানে ওদের যদি হাতে আমরা না মারতে পারি, পাকিস্তানকে তো আমরা সবসময় যুদ্ধে সবকিছু হয় না, হাতেও মারা যায়। তো ভাতে মারা যায়, ডিপ্লোম্যাটিক্যালি মারা যায়, সেই দিক সেই অপশন গুলো করতে হবে। এবং যারা ভাবছে আমাদের সঙ্গে পাকিস্তান সাধারণ মানুষ, তাদের কি, আমাদের সাধারণ 26 জনকে মেরেছে, যারা পরিবারকে নিয়ে পেহেলগাঁও ঘুরতে গেছিল ছোট ছোট বাচ্চাদের নিয়ে, আই কার্ড দেখে, নাম দেখে তাদের মারা হয়েছে। যারা করছে তারা বড় কথা না, যারা করাচ্ছে পাকিস্তান থেকে, এই নন স্টেট অ্যাক্টর, এই আরশোলার বাচ্চা যারা, তাদের আমরা তোয়াক্কা করি না। কিন্তু আসিম মুনির
এবং তার যে বিভিন্ন সেনাকর্তা যে পেছনে বসে করাচ্ছে, তাদের ভারতবর্ষ তাদের বিরুদ্ধে একটা প্রত্যাঘাত নিয়ে আসতে হবে। যতদিন তাদের না সরিয়ে দেওয়া যায়, এই মাদার ককরোচ, মা আরশোলা, ততদিন এই ছোট আরশোলাদের পাঠাবে এবং ভারতকে হ্যাভ টু বি ব্লিড উইথ 1000 guns. This doctrine of Pakistan has to stop. ভারত আর আমাদের 140 কোটি দেশের রক্ত কেন হবে? আর একটা দেশের লোকেরা বারবার ঢুকে ভারতকে আঘাত করছে, সাহসকে দিচ্ছে। কেন্দ্রকে আমি জিজ্ঞেস করতে চাই যে কেন্দ্রের পলিসি যদি এত স্ট্রং না হয়, কেন্দ্র অনেক কথা বলে এসেছিল, আজকে কেন্দ্রকে সেই জবাব 140 কোটি মানুষকেও দিতে হবে। দীপ্ত, শেষ প্রশ্ন আসবো আপনার কাছে, যে তথ্য আমাদের কাছে আসছে, যখন সিসিএস এর বৈঠক চলছে দিল্লিতে, হাই কমান্ডের বৈঠক চলছে, সেই মুহূর্তে দিল্লিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। একই সঙ্গে আমাদের ওয়েস্টার্ন কমান্ড এবং নর্দার্ন কমান্ডকে হাই অ্যালার্টে রাখা রয়েছে এবং শ্রীনগর থেকে সেখানে এয়ারবেসকে অ্যাক্টিভ করা হয়েছে। এই সমস্ত বিন্দুগুলোকে একটা সুতোয় গাঁথলে একটা উত্তর আসে, সেই উত্তরটা কি হতে চলেছে? দেখুন, এখন যেরকম ভাবে টেন্স ওল্ড এয়ারফিল্ড, আপনি ঠিক বলেছেন, যেটা আমাদের শ্রীনগর এয়ারবেস, যেটা ওল্ড এয়ারফিল্ড, আমাদের এয়ারফোর্স বেস, ওখান থেকে অলরেডি এয়ার পেট্রোলিং শুরু হয়ে গেছে এবং সারা রাত লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডার, অমৃতসর বলুন, আম্বালা বলুন, এই বিভিন্ন এয়ারবেস থেকে এয়ার পেট্রোলিং ইন দ্য স্কাইজ উইল বি দেয়ার। তো যেখানে সামরিক বাহিনী, এয়ারফোর্স, নেভি যা করণীয় সেটা নিশ্চিতভাবে করবে। নর্দার্ন কমান্ড অ্যান্ড ওয়েস্টার্ন কমান্ড ইজ অন অফ অ্যালার্ট, অপারেশন অ্যালার্ট, অ্যান্ড ইজ অন হাই অ্যালার্ট। সেম উইথ ইস্টার্ন কমান্ড। আমাদের ইস্টার্ন কমান্ডে যেহেতু আমরা জানি বাংলাদেশ, মায়ানমার এবং চায়নার কিভাবে ফন্দি করছে, বাংলাদেশকে লঞ্চ প্যাড করে আইএসআই কিভাবে করতে পারে, তো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন বোথ দ্য ফ্রন্ট। যেমন ইস্টার্ন ফ্রন্টে উই হ্যাভ টু বি কেয়ারফুল, তেমনি ওয়েস্টার্ন ফ্রন্ট অ্যান্ড নর্দার্ন ফ্রন্ট অলরেডি ইজ অন অফ অ্যালার্ট। আমরা জানি না সিসিএস এর পর অফ মোবিলাইজেশন হবে কিনা। ইফ দ্যাট ইজ এ মোবিলাইজেশন, তাহলে উই হ্যাভ টু লুক, যে সময় বলবে আমরা কি করতে, whether it is a limited offensive, whether it is a diplomatic offensive, or আমরা diplomatic term লিমিটেড অফেন্সিভ, সময় বলবে, অথবা এটাকে সার্জিক্যাল স্ট্রাইক হবে, অথবা এয়ার স্ট্রাইক হবে। সিসিএস বসেছে নিশ্চিতভাবে, তারা দেশের কথা ভেবে, 140 কোটি মানুষের মনের কথা ভেবে তারা নিশ্চিতভাবে একটা ডিসিশন। ঠিক একদম। শাহনাজ, দীপ্তাংশুবাবু বলছিলেন যে 140 কোটি মানুষ এই মুহূর্তে চাইছেন যে একটা পদক্ষেপ, সেই পদক্ষেপটা সার্জিক্যাল হবে না এয়ার স্ট্রাইক হবে, সেটা সময় বলবে, এবং ঠিক সেই সময়ের অপেক্ষায় আমরা করছি। শাহনা, সেই সময়, সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে আমরা সকলে। অনেক ধন্যবাদ জানাই কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে আমাদের সময় দেওয়ার জন্য। হবে এবং ভারতের যেখানে 140 কোটি দেশ, প্রত্যাঘাত হতে নিশ্চিত, কিন্তু কিরম ভাবে হবে, কোথায় হবে, কিরম ভাবে আমরা করবো এবং কোন জায়গায় করবো, এটা ভারত বেছে নেবে। এটা কেউ ভারত একদম ঠিক বলছেন দীপ্তাংশুবাবু। আপনাকে আরো একটি বিষয় বলি যে রাজনাথ সিং নির্দিষ্টভাবে বলেছেন খুব দ্রুত অ্যাকশন নেবে। কিভাবে হবে আমরা টেকনিক্যালি তার ব্যাখ্যা দেবো না, উল্লেখ করবো না, কিন্তু ইতিমধ্যেই যে ছবিটা আসছে যে আরব সাগরে আমাদের বিক্রমাদিত্য রয়েছে, আইএনএস বিক্রমাদিত্য, আমাদের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ, সেটাকে আরও বেশি অ্যাক্টিভ করা হয়েছে, সেই ছবি আমরা দেখিয়ে দেবো। তাহলে কি কোনো নাভাল ব্লকেট করা হতে পারে, বা ছবিটা ঠিক কত দ্রুত হতে পারে, কি পদক্ষেপ একটা সম্ভাব্য, আমরা কোনো স্পেসিফিক কিছু বলছি না। সত্যজিৎ বাবু, ভারতবাসী যে রাগ, সেটাকে নিশ্চিতভাবে প্রত্যাঘাতের মাধ্যম দিয়ে এটাকে ইকুয়ালাইজ করতে হবে। পাকিস্তান আমাদের বন্ধু নয়, যারাই এমনকি আশা পাকিস্তান আমাদের বন্ধু, ভালো রিলেশন রাখা, এটা সম্ভব নয়। এটা আজকে না, 1947-এর আগের থেকে যদি ওদের আসিফ মুনির বলে টু নেশন থিওরি, উনি যদি বলছেন ইয়েস দেয়ার ইজ এ টু নেশন থিওরি, উই আর নট ওয়ান নেশন, উই আর আ টু নেশন। আমাদের দুজনের চলন, আমাদের চিন্তাধারা, আমাদের সংস্কৃতি দুটো দেশে, দুটো রাষ্ট্রের আলাদা, এটা প্রথম ভারতবাসীকে মানতে হবে। আমরা যারা বাংলায় আছি, আমি বাংলায় কথা বলছি, যারা বাংলায় টিভি দেখছে সিএনকে, আপনারা মাথায় ক্লিয়ার করুন, উই আর আ টু নেশন, আমাদের কোনোদিন এক হতে পারবে না। তো যখন এইটাতে সবসময় তো যুদ্ধ করা যায় না, বা যেটা ডিপ্লোম্যাটিক ওয়ে, জল এবং রক্ত একসঙ্গে চলতে পারে না। ইন্ডাস ওয়াটার ট্রিটি ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের আছে, ইমিডিয়েটলি ভারতের কেন্দ্রের উচিত এই জল, ইন্ডাসের জল বন্ধ করা, এবং পাকিস্তানের বৃহত্তম এরিয়া যে ইন্ডাসের ওপর বেঁচে থাকে, ইন্ডাসের জলে বেঁচে থাকে, সেটা বন্ধ করতে হবে। ইন্ডাস ওয়াটার ট্রিটি আমরা এটাকে মান্যতা দেব না। এই দূতাবাস বন্ধ। 2, তৃতীয়ত আমরা করতে পারি যে কমপ্লিট ট্রেড রুট আমাদের ম্যারিটাইম বর্ডার দিয়ে যায়, যেটা আপনি বললেন, আমাদের বর্ষ সেখানে যদি ব্লকেট করে,
সেখানে ওদের যদি হাতে আমরা না মারতে পারি, পাকিস্তানকে তো আমরা সবসময় যুদ্ধে সবকিছু হয় না, হাতেও মারা যায়, তো ভাতে মারা যায়, ডিপ্লোম্যাটিক্যালি মারা যায়, সেই দিক সেই অপশন গুলো করতে হবে। এবং যারা ভাবছে আমাদের সঙ্গে পাকিস্তান সাধারণ মানুষ তাদের কি, আমাদের সাধারণ 26 জনকে মেরেছে যারা পরিবারকে নিয়ে পেহেলগাঁও ঘুরতে গেছিল ছোট ছোট বাচ্চাদের নিয়ে, আই কার্ড দেখে নাম দেখে তাদের মারা হয়েছে। যারা করছে তারা বড় কথা না, যারা করাচ্ছে পাকিস্তান থেকে নন স্টেট অ্যাক্টর, এই আরশোলার বাচ্চা যারা, তাদের আমরা তোয়াক্কা করি না, কিন্তু আসিম মুনির এবং তার যে বিভিন্ন সেনাকর্তা যে পেছনে বসে করাচ্ছে, তাদের ভারতবর্ষ তাদের বিরুদ্ধে একটা প্রত্যাঘাত নিয়ে আসতে হবে। যতদিন তাদের না সরিয়ে দেওয়া যায় এই মাদার ককরোচ মা আরশোলা, ততদিন এই ছোট আরশোলাদের পাঠাবে এবং ভারতকে হ্যাভ টু বি ব্লিড উইথ 1000 কাজ। দিস ডক্টরিন অফ পাকিস্তান হ্যাজ টু স্টপ। ভারত আর আমাদের 140 কোটি দেশের রক্ত কেন হবে? আর একটা দেশের লোকেরা বারবার ঢুকে ভারতকে আঘাত করছে, সাহসকে দিচ্ছে। কেন্দ্রকে আমি জিজ্ঞেস করতে চাই যে কেন্দ্রের পলিসি যদি এত স্ট্রং না হয়, কেন্দ্র অনেক কথা বলে এসেছিল, আজকে কেন্দ্রকে সেই জবাব 140 কোটি মানুষকেও দিতে হবে। দীপ্ত, আমি শেষ প্রশ্ন আসবো আপনার কাছে, যে তথ্য আমাদের কাছে আসছে, যখন সিসিএস এর বৈঠক চলছে দিল্লিতে, হাই কমান্ডের বৈঠক চলছে, সেই মুহূর্তে দিল্লিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে, একই সঙ্গে আমাদের ওয়েস্টার্ন কমান্ড এবং নর্দার্ন কমান্ডকে হাই অ্যালার্টে রাখা রয়েছে এবং শ্রীনগর থেকে সেখানে এয়ারবেসকে অ্যাক্টিভ করা হয়েছে। এই সমস্ত বিন্দুগুলোকে একটা সুতোয় গাঁথলে একটা উত্তর আসে, সেই উত্তরটা কি হতে চলেছে? দেখুন, এখন যেরকম ভাবে টেন্স ওল্ড এয়ারফিল্ড, আপনি ঠিক বলেছেন, যেটা আমাদের শ্রীনগর এয়ারবেস, যেটা ওল্ড এয়ারফিল্ড আমাদের এয়ারফোর্স বেস, ওখান থেকে অলরেডি এয়ার পেট্রোলিং শুরু হয়ে গেছে এবং সারা রাত লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডার অমৃতসর বলুন, আম্বালা বলুন, এই বিভিন্ন এয়ারবেস থেকে এয়ার পেট্রোলিং ইন দ্য স্কাইজ উইল বি দেয়ার। তো যেখানে সামরিক বাহিনী, এয়ারফোর্স, নেভি যা করণীয় সেটা নিশ্চিতভাবে করবে। নর্দার্ন কমান্ড অ্যান্ড ওয়েস্টার্ন কমান্ড ইজ অন টপ অ্যালার্ট, অপারেশন অ্যালার্ট, and is on high alert. Same with Eastern Command. আমাদের ইস্টার্ন কমান্ডে যেহেতু আমরা জানি বাংলাদেশ, মায়ানমার এবং চায়নার কিভাবে ফন্দি করছে, বাংলাদেশকে লঞ্চ প্যাড করে আইএসআই কিভাবে করতে পারে, তো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন বোথ দ্য ফ্রন্ট। যেমন ইস্টার্ন ফ্রন্টে উই হ্যাভ টু বি কেয়ারফুল, তেমনি ওয়েস্টার্ন ফ্রন্ট অ্যান্ড নর্দার্ন ফ্রন্ট অলরেডি ইজ অন টপ অ্যালার্ট। আমরা জানি না সিসিএস এর পর টপ মোবিলাইজেশন হবে কিনা। ইফ দ্যাট ইজ এ মোবিলাইজেশন, তাহলে উই হ্যাভ টু লুক, যে সময় বলবে আমরা কি করতে, whether it is a limited offensive, whether it is a diplomatic offensive, or আমরা diplomatic কাম লিমিটেড অফেন্সিভ, সময় বলবে, অথবা এটাকে সার্জিক্যাল স্ট্রাইক হবে অথবা এয়ার স্ট্রাইক হবে। সিসিএস বসেছে নিশ্চিতভাবে, তারা দেশের কথা ভেবে, 140 কোটি মানুষের মনের কথা ভেবে তারা নিশ্চিতভাবে একটা ডিসিশন। ঠিক একদম। শাহনাজ, দীপ্তাংশুবাবু বলছিলেন যে 140 কোটি মানুষ এই মুহূর্তে চাইছেন যে একটা পদক্ষেপ, সেই পদক্ষেপটা সার্জিক্যাল হবে না এয়ার স্ট্রাইক হবে, সেটা সময় বলবে এবং ঠিক সেই সময়ের অপেক্ষায় আমরা করছি। শাহনা, সেই সময় সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে আমরা সকলে। অনেক ধন্যবাদ জানাই কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে আমাদের সময় দেওয়ার জন্য। এবং যে নারকীয় ঘটনার সাক্ষী হয়েছে গোটা দেশ, পেহেলগাঁওয়ের ঘটনা, আলোড়ন পড়ে গিয়েছে গোটা দেশে, কিন্তু এরই মাঝে আবারও জঙ্গি হামলার আশঙ্কা ভারতের। গতকাল পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হয়েছেন 26 জন। জঙ্গি হামলা করতে পারে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী, এই সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই, যেই আবারও জঙ্গি হামলার আশঙ্কা ভারতের, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আরো বেশ কিছু সম্ভাবনা তৈরি হয়েছে। গতকাল পেহেলগাঁওতে 22 এপ্রিল 2025 যেই ঘটনা ঘটেছে, নারকীয় ঘটনা, এবং সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন 26 জন। জঙ্গি হামলা করতে পারে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী। নিউজরুম থেকে সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। আমি সত্যজিতের কাছে আরো একবার যাব। সত্যজিৎ, আবারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে টেরর অ্যাটাকের। দাদু, আজকে সকালে যে ছবিটা এসেছিল টাট্টাপানি সেক্টর, সেখানে আমরা গুড়ি দিয়েছি পাকিস্তানের একাধিক আউটপোস্ট, সেখান থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিল আজ সকালে, এবং তারপর যেটা গোয়েন্দা বার্তা এসছে যে ফের একটা ওয়েভ আসতে পারে, অ্যাটাকের একটা পরিসর তৈরি করতে পারে পাকিস্তান। এবং যে তথ্য গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারছি, ঠিক এই কারণেই পাক সেনাপ্রধান আসিম মুনির তিনি কাজাকিস্তান ছুটে গেছেন। প্রথম বিষয় সেটা আপাতভাবে তার সেফ শেল্টার হতে পারে। দ্বিতীয়ত যে তথ্য আমরা পাচ্ছি, একাধিক আইএসআই কর্তা এই মুহূর্তে কাজাকিস্তানে আছে
কেন আছে? কারণ পাকিস্তানে কোনো জঙ্গি নেতাই এই মুহূর্তে সুরক্ষিত নয়, কারণ আননোন গানম্যানরা বা অজানা বন্দুকবাজার যখন তখন এই হাফিজ সাইদ বা যে কোনো ব্যক্তির উপর গুলি চালাতে পারে বলে সেখানকার জঙ্গিগুলো আশঙ্কা করছে। ফলে পাকিস্তানকে তাদের জঙ্গিদের একদম অ্যাসেটের মতো বাঁচিয়ে রাখতে হবে, সে কারণে এরা কাজাকিস্তানকে বেছে নিয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আমরা হাতে পাচ্ছি সোর্স মারফত। এবং কাজাকিস্তান এমন একটা জায়গা যেখানে এই জঙ্গি মডিউলগুলো অ্যাক্টিভ রয়েছে, আইএসআই সেখানে নিরাপদে বসে এগুলোকে অপারেট করছে এবং সেফ শেল্টার খুঁজতেই এই মুহূর্তে আসিম মুনির কাজাকিস্তানে আছে পাকিস্তান ছেড়ে, এবং সেখান থেকে বসেই এই দ্বিতীয়বার একটা আক্রমণের সিদ্ধান্ত বা অ্যাটাকের সিদ্ধান্ত তারা বোধহয় নিয়েছে বলে গোয়েন্দারা আশঙ্কা করছেন। দ্বিতীয়ত যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা হলো যে ভারতবর্ষের তরফ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দূতাবাস বন্ধের পথে ভারত এগোতে পারে, সেটা সম্ভবত সমস্ত দূতাবাস কর্মীদের আমরা ফিরিয়ে এনেছি, এবং একই সঙ্গে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন হতে পারে পাকিস্তানের সঙ্গে। এবং তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে তা হলো যে কোনোভাবেই কোনো ডিপ্লোম্যাটিক ওয়েতে কোনো কথাবার্তা নয়। ফলে এগুলো একটা যুদ্ধ পরিস্থিতি যখন দুটো দেশের মধ্যে তৈরি হয় তখনই এই সিদ্ধান্তগুলো হয়। পাশাপাশি সিন্ধু নদের যে জল, সেই জলের চুক্তি বাতিল হতে পারে। যদি বাতিল হয় সেক্ষেত্রে পাকিস্তানের একটা বড় অংশ শুকিয়ে মরবে এবং আমরা আমাদের প্রয়োজনীয় জল পাঞ্জাব বা সংলগ্ন প্রদেশে ব্যবহার করতে পারবো। ফলে সমস্ত দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার পথে ভারত রয়েছে। কঠোর সিদ্ধান্ত হবে, কঠিন সিদ্ধান্ত হবে। পাকিস্তান এ যাবৎকাল যা ভাবেনি তা এবার হয়তো হতে চলেছে। কারণ এর আগে আমরা দেখেছি আসিম মুনির তিনি শিক্ষা নেননি তার পূর্বজর থেকে, তার যে আগে যিনি ছিলেন, অর্থাৎ যে নির্দিষ্টভাবে তুমি দেখবে এর আগে যে প্রাক্তন সেনাপ্রধান তারা যেভাবে আতঙ্কিত ছিলেন, ভয় পেয়েছিলেন, সেই ভয়টা ছিল যে ভারতের আক্রমণ। তারপর ভারত বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করেছে প্রতিবেশীকে সুস্থ রাখার, ঠিকঠাক রাখার, কিন্তু কোনোভাবেই কিছু হওয়ার নয়। এবং যেভাবে ভারতের অর্থনীতির উপর আঘাত আনার চেষ্টা করছে পাকিস্তান, যেভাবে কাশ্মীরের একটা বড় অংশকে মগজ ধোলাই করে ব্যবহার করা হচ্ছে নিজের দেশের বিরুদ্ধে, সেটা আর মেনে নেওয়া যায় না। কারণ তুমি দেখবে নির্দিষ্টভাবে যে নামগুলো আসছে, আদিল গুরি, তুমি দেখবে যে ছবিগুলো এসছে যে যেভাবে পিকনিক করতে যায় সেভাবে জঙ্গিরা এখানে মানুষ মারতে এসেছিল এবং নিরীহ মানুষদের মেরে হাতে রক্ত, সেই রক্ত নিয়ে তারা লুকিয়েছিল। এই আদিল গুরি হচ্ছে কাশ্মীরের বাসিন্দা এবং সে স্থানীয় কিছু কাজসাজও করত, এবং আসিফ শেখ এই দুজনই কাশ্মীরের বাসিন্দা। এদেরকে ব্যবহার করেই গোটা বিষয়টা অপারেট করা হয়েছে এবং তার সঙ্গে যে ট্রাভেল গ্রুপ ছিল, এই গোটা যারা এসেছিলেন ওই উপত্যকায় ঘুরতে, এই ট্রাভেল গ্রুপটার সঙ্গেই লুকিয়েছিল স্লিপার সেলের এজেন্টরা বলে গোয়েন্দারা আশঙ্কা করছেন। এনআইএ টিম ইতিমধ্যে পৌঁছেছে, তারা তো তদন্ত করে পুরোটাই বার করে নিয়ে আসবে। কিন্তু এখন যেটা প্রয়োজন তা হলো যে ইমিডিয়েট একটা অ্যাকশান। এ বিষয়ে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কি বলেছেন তার বক্তব্য একবার দর্শকদের শোনানোর চেষ্টা করব। टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा, और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। নির্দিষ্টভাবে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছেন যে কোনো পদ্ধতি বাদ দেওয়া হবে না, এবং ডিপ্লোম্যাটিক প্রসেস যে ইতিমধ্যে স্টপ করছে ভারত সেটা মোটামুটি নিশ্চিত। আমাদের ওয়েস্টার্ন এবং নর্দার্ন কমান্ড এবং ইস্টার্ন কমান্ডকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে, এবং শ্রীনগর এয়ারবেস অ্যাক্টিভ মারাত্মকভাবে। এবং যদি অন্য কোনোভাবে, কারণ টেকনিক্যাল অনেকগুলো কারণের জন্য আমরা এই তথ্য জানাতে পারি না, দেশের স্বার্থের সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু অ্যাকশান হবে, আমরা এখন থেকেই বলছি, এবং সেটা মারাত্মকভাবে অ্যাকশান হবে। যে কারণে যে আভাস নির্দিষ্টভাবে
সেখানকার সেনাপ্রধান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পেয়ে গেছেন বলেই তাকে একটা সেফ এসকেপ করানো হয়েছে, তাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে তাই কাজাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং গোপনে ফ্লাইটে তাকে পাঠানো হয়েছে। সেই ছবি আমরা স্ক্রিনে এর আগেই দেখিয়েছি। একই সঙ্গে নির্দিষ্টভাবে যে বিষয়টা হতে চলেছে তা পাকিস্তানের জন্য ভয়ঙ্কর। তার কারণ হলো যে যখন দূতাবাসগুলোকে বন্ধ করে দেওয়া হবে তখন ভারতের সঙ্গে কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথাবার্তা হবে না, পুরোটাই হবে একেবারে সামরিক বাহিনীর সঙ্গে সামরিক বাহিনী যেভাবে কথা বলে। ফলে কার্যত ভিক্ষে করে দিন গুজরান করা পাকিস্তানের পক্ষে কতক্ষণ টিকে থাকা সম্ভব হবে পিছে, সেটা খুব কঠিন প্রশ্ন, কঠিন উত্তরও সেটা। একদমই সত্যজিৎ, এবং প্রশ্ন অনেকগুলো উঠেছে এই মুহূর্তে এবং উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী। অনেক ধন্যবাদ জানাই সত্যজিৎ সময় দেওয়ার জন্য। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন সরাসরি নিউজ রুম থেকে। এবং দেখুন, যেই ঘটনা ঘটলো, 26টা প্রাণ চলে গেল, যে নারকীয় হত্যাকাণ্ড জাতপাতের ভিত্তিতে যেই তথ্য উঠে আসছে, টার্গেট কিলিং কি এবার করা হয়েছে এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা তো ঘটে গিয়েছে, আগামীতে আর কি কি পর্যায়ক্রম বা ঘটনাক্রম হতে চলেছে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। যে খবরের দিকে আমাদের অবশ্যই নজর রয়েছে, যে জঙ্গি হামলার ঘটনা ঘটে পেহেলগাঁওতে, 26 জন পর্যটক তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরেই কিন্তু এখন পদক্ষেপ নিতে একেবারেই প্রস্তুত বলা চলে ভারত। পাল্টা উত্তরে দিতে তৈরি রয়েছে, যে কোনো মুহূর্তে পাল্টা পদক্ষেপ নেওয়া হতে পারে। আর এরই মধ্যে বৈঠক ডাকা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বৈঠক ডেকেছেন। এখানে উচ্চপদস্থ আধিকারিকরা তারা যেমন উপস্থিত থাকবেন অজিত ডোভাল এবং পাশাপাশি এস জয়শঙ্কর তিনি উপস্থিত থাকবেন। সেই বৈঠকের বিষয়ে কিন্তু ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে, যে খবর পাওয়া যাচ্ছে যে বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যে পেহেলগাঁওতে যে জঙ্গি হামলার ঘটনা, বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, আর কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৈঠকে কিন্তু এই হামলার ঘটনা নিয়ে আলোচনা হবে এবং পাশাপাশি পরবর্তীতে কি পদক্ষেপ হবে সেই নিয়েও আলোচনা হবে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক। বৈঠকে কিন্তু একাধিক বিষয় আলোচনা হবে গতকালের এই হামলার ঘটনায়। মন্ত্রিসভার 4 প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর জরুরি বৈঠকে থাকতে পারেন অজিত ডোভালও। যে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সূত্র মারফত, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দফায় দফায় বৈঠক দিল্লিতে। আর বৈঠক থেকে কিন্তু একাধিক বিষয় আলোচনা। সৌদি থেকে ফিরেই তার সফর কাটছাট করেই ডোভাল জয়শঙ্করের সঙ্গে আলোচনা। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির নেতৃত্বেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বৈঠক করার কথা। ইতিমধ্যেই চলছে সেই প্রস্তুতি, আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে। আর সময়ের অপেক্ষা পাল্টা উত্তর দেওয়ার এই হামলার ঘটনার। ইতিমধ্যেই সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে, পাল্টা হামলার ব্যবস্থার প্রস্তুতি চলছে। কারণ যে এই যে ঘটনা ঘটলো, যে নারকীয় হত্যাকাণ্ড ঘটলো গতকাল পেহেলগাঁওতে, পর্যটকদের ওপর নির্বিচারে যে গুলি চলল, 26 জন পর্যটক তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এই যে ঘটনা তাহলে কি পূর্ব পরিকল্পিত ছিল, প্রশ্ন উঠছে। এবং যে তথ্য সামনে এসেছে, যে সেনা বা পুলিশের পোশাকেই এই জঙ্গিরা প্রবেশ করেছিল সাধারণ মানুষের মধ্যে, পর্যটকদের মধ্যে। তারপরে তাদেরকে বেছে বেছে গুলি চালানো হয়, তাদের কাছে তাদের ধর্ম জাত জানতে চাওয়া হয় এবং তারপরেই গুলি চলে। এই সমস্ত ঘটনা, এই সমস্ত তথ্য যখন সামনে আসছে, পাল্টা কিন্তু পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে ভারত। ইতিমধ্যেই এই বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে এবং যে প্রশ্ন উঠছে, যে তাহলে কোথায় ত্রুটি থেকে গেল, ইন্টেলিজেন্স ব্যুরো কি করছিল এইভাবে পুলিশ পোশাকে বা সেনা পোশাকে
এই যে জঙ্গিরা তারা প্রবেশ করলো, গুলি চালালো, তাহলে ইন্টেলিজেন্স ব্যুরোতে ত্রুটিটা কোথায় থেকে গেল প্রশ্ন উঠছে। আমরা জানবো এই বৈঠক সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী। আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই বৈঠক শুরু হবে। বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন, কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, কি জানতে পারছো? দেখো, এই মাত্র সৌমজি তোমাকে জানাবো, মাত্র যে ব্রেকিং নিউজ, যে বৈঠক কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী আবাসে সন্ধ্যে 6টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা ছিল, কিছুটা সময় দেরি হলেও বৈঠক কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থাৎ মোদী ক্যাবিনেটের প্রথম যে 5টি স্তম্ভ, তারা প্রত্যেকেই কিন্তু এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এছাড়াও এই বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এরা প্রত্যেকে বৈঠকে রয়েছেন এবং এই বৈঠক থেকে কিন্তু মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা যে রিপোর্ট দেবেন, প্রথম রিপোর্ট দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে কাশ্মীর এবং শ্রীনগর, পেহেলগাম, এই সমস্ত জায়গার পরিস্থিতি কিভাবে জঙ্গিরা ঢুকলো, এর পিছনে কারা আছে, আইবি ইন্টেলিজেন্সের রিপোর্টে কি উঠে আসছে, রয়ের রিপোর্টে কি উঠে আসছে, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সমস্ত রিপোর্টগুলো তুলে দেবেন প্রধানমন্ত্রীর হাতে। দ্বিতীয়ত, প্রতিরক্ষা রাজনাথ সিং আজকে 3 জন সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন। সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই সংক্রান্ত একটা বিস্তারিত রিপোর্ট রাজনাথ সিংও তুলে দেবেন প্রধানমন্ত্রীর হাতে। এবং একই সাথে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সমস্ত বহির্বিশ্বের যে দেশগুলো, পৃথিবীর বিশেষত প্রথম বিশ্বের যে প্রধান শক্তিধর দেশগুলো, তারা এক্ষেত্রে কি মনোভাব পোষণ করছে এবং ভারতের সাথে সহমর্মিতার রাস্তায় হাঁটছে, তাকে এদের মধ্যে কোনো দোলাচল আছে, এই সমস্ত বিষয় নিয়ে একটি রিপোর্ট তিনি তৈরি করেছেন, সেটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। এবং এই ত্রিপাক্ষিক রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু এই আক্রমণের কিভাবে উত্তর দেওয়া হবে সেটা ঠিক করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে ওখানে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, যাকে কিন্তু ব্লু প্রিন্টের মাস্টার মাইন্ড বলা হয়, অর্থাৎ যে কোনো অভিযানের ব্লু প্রিন্ট কিন্তু তিনি তৈরি করেন। সুতরাং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এরপরে একটি প্রেস কনফারেন্স হবে বলে আমরা জানতে পারছি সূত্রের মাধ্যমে। একেবারেই ইন্দ্রাণী, আমাদের নজর থাকবে আপাতত এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো যে বৈঠক শুরু হয়ে গিয়েছে, নজর থাকবে আমাদের। এবং যে যে বিষয়গুলি ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, যে ত্রুটিটা কোথায় থেকে গেল, এই যে প্রশ্ন উঠছে যে কোন জায়গায় ইন্টেলিজেন্স ব্যুরো কেন জানতে পারলো না এই যে জঙ্গিরা তারা প্রবেশ করলো, পাশাপাশি এই যে বৈঠক বা এই যে হামলা ঘটলো তা কি পুরোটাই পূর্ব পরিকল্পিত ছিল, নজর রাখবো আমরা। আমার সঙ্গে রয়েছে শাহানা। যে বিষয়ের দিকে আমরা নজর রেখেছি যে শাহানা, ইতিমধ্যেই এই বৈঠক কিন্তু শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি যে বিষয় আমরা জানি যে এই বৈঠকে কিন্তু ইতিমধ্যেই আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন, সেই রিপোর্টও কিন্তু পেশ হবে। আর তাহলে বলাই চলে আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, পাল্টা হামলা হতে পারে। একেবারেই তাই সৌমজিৎ। এবং দেখো, ভারত তো চুপ করে বসে থাকবে না। যেই ঘটনা ঘটেছে, যদিও আমরা দেখতে পাচ্ছি যেই 26 জনের তালিকা রয়েছে তাদের মধ্যে পর্যটকরাই অধিকাংশ সংখ্যায় রয়েছেন, বেশিরভাগ সংখ্যাতে। এবং সেক্ষেত্রে আমরা জানি যে জাতপাতের ভিত্তিতে যেভাবে নৃশংস নরবলি আমরা বলতে পারি, বা যেভাবে হত্যালীলা চললো, তাণ্ডব লীলা চলেছে সেখানে সন্ত্রাসবাদীদের, এবং তারপর যে ঘটনাক্রম সামনে উঠে আসছে, সেক্ষেত্রে যে ভারত চুপ করে বসে থাকবে না। আমরা জানি ইতিমধ্যেই 2 জন কাশ্মীরির এই গোটা বিষয়ের সঙ্গে ইনভলভমেন্টের তথ্য উঠে আসছে এবং পাকযোগ তো রয়েছেই। একেবারে পুলওয়ামা থেকে শুরু করে আমরা জানি রীতিমতো এই পেহেলগাঁও, বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পাক সংযোগ কোনো একটা জায়গায় গিয়ে রয়েছে। এবার আমরা জানি যে ক্ষেত্রে ইতিমধ্যেই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং তারপর পেহেলগাঁও জঙ্গি হামলার ভিত্তিতে ইতিমধ্যেই বৈঠক ডেকেছেন মোদী এবং 4 জন প্রধান আমরা জানি, নির্মলা সীতারামন থেকে শুরু করে এস জয়শঙ্কর সহ, তারা কিন্তু রীতিমতো এই বৈঠকে উপস্থিত রয়েছেন। অজিত ডোভাল তিনিও রয়েছেন উপস্থিত। অর্থাৎ একটা বড় কিছু সিদ্ধান্ত যে হতে পারে এই বৈঠক থেকে, সেই একটা ইঙ্গিত কিন্তু মিলেছে। আমরা জানি প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য থেকেই কিন্তু উঠে এসেছে সৌমজিৎ। একদমই। আমি এই জায়গায় কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের অতিথি একজন যোগ দিয়েছেন, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। যেটা আমরা জানতে চাইবো যে এই মুহূর্তে আমরা জানি যে বৈঠক শুরু হয়ে গিয়েছে, তাহলে বলা চলে যে আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা পাল্টা উত্তর দেওয়ার জন্য গতকালের এই হামলার ঘটনায়। আমার মনে হয় এটা স্টেপ 1 বা স্টেজ 1, বিকজ এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফরমেশন গুলো
কোলাবোরেট করা হবে, সব স্তরে ইনফরমেশন আসবে। শুধুমাত্র ভারতের এজেন্সি থেকে বা ভারতের ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি থেকে আসবে তা নয়, আমার মনে হয় ক্রস ডিপার্টমেন্টাল ইনফরমেশনও আসবে এবং ক্রস টেরিটোরিয়াল ইনফরমেশনও আসবে, যেখানে সিআইএ, আমেরিকা, রাশিয়া সবার ইনফরমেশন আসবে। সবগুলোকে কোলাবোরেট করবে এবং করে প্রথমে প্ল্যান কনফার্মেশন হবে। প্রথমে কনফার্মেশন হবে টেরিটরি, কোন কোন টেরিটরি গুলো ইনভলভ ছিল, কোন কোন লাইন অফ অ্যাকশনস গুলো ইনভলভ ছিল, কোন কোন অ্যাসেটস গুলো ইনভলভ ছিল। সব থেকে বড় কথা, যে মোডাসে অ্যাটাক হয়েছে, যেটা সকালে আপনাদের চ্যানেলে আমি বলেছি, যে আমার মনে হয় সাধারণ গ্রামবাসীদের বহু অংশ এর মধ্যে ইনভলভ থাকতে পারে। সেই অ্যাসেট গুলোকে আইডেন্টিফাই করবে এবং কনফার্মড একটা নেটওয়ার্ককে আগে চিহ্নিত করবে। এই কনফার্ম নেটওয়ার্ককে চিহ্নিত করার পরেও এই যে বৈঠকটার কথা বলছেন, এখানে নির্মলা সীতারামনের প্রেজেন্সটা প্রুভ করে যে এর সাথে একটা লিঙ্কেজ হবে, যে এর কিরকম এই ধরনের মানে অ্যাটাকে কত রকমের ফান্ড লাগতে পারে, কোথা থেকে সেই ফান্ডগুলো সাপ্লাই হতে পারে, সেই কানেকশনটা ফিন্যান্সের সাথে হবে। তারপরে ডিফেন্স সেটাকে কোলাবোরেট করবে এবং তারপরে তার লোকাল অথরিটির সাথে কিভাবে লিঙ্কেজ হবে, এই প্রচুর লাইন আপ গুলো ঠিক করা হবে। তারপরে তারা স্টেজ 2 তে মুভ করবে। আমি মনে হয় না যে খুব চটজলদি কোনো হিসাবে এই ধরনের অ্যাটাক করা উচিত, কারণ গ্রামার বলে যে একটু ওয়েট করে প্ল্যান করে তারপরে অ্যাটাক করাতে আমরা বেশি ফল পাবো এবং বেটার ফল পাবো। বেশ, কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের কাছে। আমি শুভাশিস বাবুর কাছে যাবো। যে প্রশ্ন নিয়ে আমরা দেখতে পাচ্ছি 4 জন প্রধান মাথা রয়েছেন এই বৈঠকে, এবং সেক্ষেত্রে একটু যদি আমরা নজর রাখি পেহেলগাঁওয়ের দিকেও, সেক্ষেত্রেও শুভাশিস বাবু একটা বিষয়, একজন আইবি আধিকারিক মৃতের তালিকায় রয়েছেন, একজন নৌসেনা আধিকারিক রয়েছেন, এবং সব মিলিয়ে কি একটা প্রিপারেশন, মানে প্রি প্ল্যান্ড অ্যাটাক, টেরর অ্যাটাক এটা? 100% প্রি প্ল্যান্ড অ্যাটাক। শুধু প্রি প্ল্যান্ড অ্যাটাক না, আমরা যারা ওখানকার টেরিটোরিয়াল এক্সিস্টেন্সটা জানি তারা বুঝি যে ওখানকার কানেক্টিভিটিটা খুব খারাপ, নয় ঘোড়া করে যেতে হয় না হেঁটে যেতে হয়। সুতরাং ওখানে যারা পৌঁছেছে তারা কটার সময় পৌঁছচ্ছে, তাদের এক্স্যাক্টলি কতজন টুরিস্ট থাকবেন, তারা কতক্ষণ ওখানে স্টে করতে পারবেন, এই গোটা ইন্টেলটা বা এই গোটা গ্রাউন্ড জিরো রিপোর্টটা অনেক আগে থেকেই যারা অপারেট করেছে তাদের কাছে পৌঁছেছিল। আর যে কোনো টেররিস্ট অপারেশনে 2-3টে ভাগ হয়, তার মধ্যে একটা ভাগ হচ্ছে প্ল্যানিং, একটা ভাগ হচ্ছে ব্লুপ্রিন্ট তৈরি করা, আরেকটা ভাগ হচ্ছে ফান্ড অ্যারেঞ্জমেন্ট। এই প্রতিটা লিঙ্কেজের সাথে যারা যারা যুক্ত ছিল তারা অনেক দিন ধরেই এই প্ল্যানটা করছিল এবং এই প্ল্যানটাকে এক্সিকিউট করানোর জন্য আমার বিশ্বাস একাধিকবার রেকি হয়েছে এবং সেই রেকির পরে অনেকবার ডেমো হয়েছে, ডেমো হওয়ার পরে এটা এক্সিকিউট হয়েছে। এবং গ্রাউন্ড জিরো থেকে যেভাবে ইনফরমেশন গুলো ইন্টেলিজেন্স নেটওয়ার্কের কাছে পৌঁছানো উচিত ছিল সেইভাবে ইনফরমেশন গুলো পৌঁছায়নি, সেটাকে এক ধরনের ইন্টেলিজেন্স ফেলিয়ার বলা যেতে পারে। আবার এটাও বলা যেতে পারে যে ইন্টেলিজেন্সের যারা অ্যাসেট ছিল তারা সেই ধরনের কাজ করেনি গ্রাউন্ড জিরোতে, তার জন্য ইনফরমেশন গুলো ঠিকঠাক টাইমে কোলাবোরেট হয়নি এবং হয়নি বলেই আজকে এই ধরনের ঘৃণ্য অপরাধ ঘটেছে। শুভাশিস বাবু, কোনোভাবে কি তাহলে সোর্সের মধ্যেই ভূত থেকে গেল? এই যে রিপোর্টগুলো পেলেন, ভিতর থেকেই নিশ্চয়ই এই রিপোর্টগুলো গেছে তাদের কাছে। দেখুন, একটা ইনফরমেশন আপনাকে আমার গত দিন থেকে আমাদের কাছে আসছে, যদিও ইট ইজ নট কনফার্ম, সেটা হলে এটার বিষয়ে একটা ইন্টিমেশন হ্যাজ অলরেডি বিন গিভেন টু স্টেট গভর্নমেন্ট। যদিও আমি বারবার বলছি পলিটিক্যালি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিফারেন্সেস আছে সেটা নিয়ে এখন আলোচনা করার সময় না, তবুও যতটা আমরা জানতে পারছি যে এক ধরনের ইনফরমেশন ওয়াজ পাবলিশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই ইনফরমেশনটাকে কত সিরিয়াসলি অ্যাবজর্ভ তারা করেছিল সে ব্যাপারে আমার ডাউট আছে। সেকেন্ডলি, যদি তারা সিরিয়াসলি অ্যাবজর্ভ নাও করে থাকে, কনসিডারিং সিচুয়েশন অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, আমার কোনোদিনই মনে হয় না যে 370 যেটা একটা পলিটিক্যাল সাকসেস, সেটার জন্য মিলিটারি রিফিউজাল বা মিলিটারিকে কমিয়ে দেওয়া, মিলিটারিকে যে টেরিটরিতে রাখা উচিত ছিল সেই টেরিটরি থেকে রিফিউজাল হয়েছে, সেইগুলো করাটা খুব একটা উচিত হয়েছে, কারণ এখনো সুস্থতার জায়গায় জম্মু অ্যান্ড কাশ্মীর পুরোপুরি যায়নি এবং তারই রিফ্লেকশন আজকের এই অ্যাটাক। সুতরাং সোর্সের মধ্যে ভূত থাকুক না থাকুক সেটা ইনভেস্টিগেশন প্রমাণ করবে, কিন্তু এটা ঠিক কথা, সোর্সের মধ্যে কেউ না কেউ তো আছেই, নাহলে এত ডেফিনিটিভ খবর কি করে তাদের কাছে পৌঁছবে? এত ভালো মতো কোয়ান্টিটি, এত ভালো মতো টাইমিং, এত সুন্দরভাবে জানা কে কোথায় কখন কোন সময় অবস্থান করছে, এত ডেফিনিট টাইমিং তখনই পৌঁছায় যখন ভিতরে মানুষ থাকে। শুভাশিস বাবু, আরো একটা বিষয়, যদি লোকাল ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে এখানে তো এমন না যে জম্মু কাশ্মীরে ফার্স্ট টাইম অ্যাটাক হলো, টেরর অ্যাটাক হলো, এর আগেও বহুবার ভূস্বর্গ রক্তাক্ত হয়েছে, তো সেক্ষেত্রে তো স্টেট পুলিশের আরো সতর্ক থাকা উচিত ছিল, কারণ এখন তো পর্যটনের ভরা মরশুম।
একদম, এবং দুটো তিনটে জিনিস খুব ভালো মতো বুঝতে হবে যে এই ভূস্বর্গ থেকে যারা এই ইনফর্মার বা অ্যাসেট হিসাবে টেররিস্ট গ্রুপে কাজ করেছে তাদেরও বুঝতে হবে আজকে যে ঘটনাটা ঘটলো তাদের রেভিনিউ মডেলটা কিন্তু ধূলিসাৎ করে দিল। আগামী দিনে তারা কোথা থেকে রোজগার করবে সেটা তাদের নিজেদের মতো করে বুঝে নেওয়াটা উচিত। দ্বিতীয় জিনিসটা খুব ভালো মতো বোঝা দরকার যে যে টেররিস্ট গুলো ভিতরে এসেছিল তারা কিন্তু জঙ্গলের রাস্তা ধরে এসেছিল, তার মানে তারা আগে থেকে ওয়েট করছিল। এই ওয়েট করবে, কতটা টাইম জোন অব্দি ওয়েট করবে, এই ডেফিনিট কোয়ান্টিটি অফ ইনফরমেশন যখনই পাস করানো হয় তখনই ধরে নিতে হবেই যে গ্রাউন্ড জিরোতে এদের ইন্টেলিজেন্স অ্যাসেট নিজের মতো কাজ করে। আরেকটা জিনিস খুব লক্ষণীয় বিষয়, এদের ড্রেস ছিল আর্মির মতো, তার মানে প্রথমে এরা হিট করার চেষ্টা করেছিল ট্রাস্ট ফ্যাক্টরটাকে। বোঝার চেষ্টা করুন, আর্মি একটা ট্রাস্ট ফ্যাক্টর, সেই ট্রাস্ট ফ্যাক্টরটাকে হিট করলো, সেই ট্রাস্ট ফ্যাক্টরটা হিট করার পরে অপারেট করলো, এবং অপারেট করার সময় তারা যে ধরনের লিঙ্গুইস্টিক ইউজ করেছে সেটা থেকে প্রমাণিত যে তাদের কানেকশন ক্রস বর্ডার আছে। তারা যে ধরনের ডায়ালেক্টে কথা বলেছে সেখান থেকে যতটা জানতে পারা যাচ্ছে যে তাদের ক্রস বর্ডার কানেকশন আছে। সুতরাং ক্রস বর্ডার যখন কানেকশন আছে, টিআরএফ যে গোষ্ঠীটা কাজ করেছে সেটা কিন্তু পকেট একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনটা এলইটি থেকেই জেনারেট করেছিল 370-এর পরে। তার মানে পকেট অর্গানাইজেশন যখন এই অপারেশন গুলো করে তখন ধরে নিতেই হবে যে এর পিছনে লোকাল ভিলেজারদের যথেষ্ট রকম সাপোর্ট আছে। যদি সাপোর্ট না থাকে তাহলে আর্মস যখন মুভমেন্ট ঘটে বা কোনো রকম ফিজিক্যাল মুভমেন্ট ঘটে বা কোনো রকম ধরুন মেটেরিয়াল মুভমেন্ট ঘটে তখন কিন্তু গ্রাউন্ড ইন্টেলিজেন্স ইন্ডিয়ান গভর্নমেন্টের অ্যাক্টিভেট হবে, এটা বাধ্যতামূলক। যদি সেখানে কোনো ফেলিয়ার থেকে থাকে তার মানে ধরে নিতেই হবে কোনো একটা অংশে গিয়ে যে প্রিটেন্ড করছে সে আমাদের লোক, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোক বা ইন্ডিয়ার পক্ষের লোক, অথচ সে ইন্ডিয়ার পক্ষে ঠিক ধরনের কাজ করেনি এবং সেই ইনফরমেশন কোনো একটা লেভেলে গিয়ে জাস্ট চেপে দিয়েছে, এবং ইনফরমেশন চেপে দিয়েছে বলেই প্রপার ইনফরমেশন ব্রিজিং হয়নি, এবং ইনফরমেশন ব্রিজিং হয়নি বলেই এই ধরনের এক্সিকিউশন হয়েছে, অথচ আমরা তৈরি ছিলাম না। একদমই, এবং সেই জায়গায় কিন্তু এই ত্রুটির জন্য এখন সেই দায়টা নিতে হলো পুরোপুরি গিয়ে এই পর্যটকদের বেছে বেছে আমরা দেখতে পেলাম পর্যটকদেরকেই কিন্তু নিশানা করা হলো। শুভাশিস বাবু, হ্যাঁ, তার কারণটা হচ্ছে দেখুন, আপনি যদি 370-এর পরে মডেল অফ জম্মু অ্যান্ড কাশ্মীর দেখেন তাহলে কিন্তু তার ইকোনমিক মডেলটা কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে আছে ট্যুরিজমের উপরে। সুতরাং ট্যুরিজমটাকে এফেক্ট করবে, ট্যুরিজমটাকে হিট করবে, এটা তাদের কিন্তু বেসিক আইডিয়া ছিল। কারণ একটা জিনিস জেনে রাখবেন, টিআরপি অফ টেররিজম হচ্ছে টেররটাকে ছড়ানো। যদি টেররটা মানুষের মনে না ঢোকানো যায় তাহলে ইকোনমিটাকে হিট করা যাবে না। ইকোনমিটাকে হিট না করলে জম্মু অ্যান্ড কাশ্মীরের সাধারণ মানুষের জীবিকার উপরে এফেক্ট করা যাবে না। যদি জীবিকার উপরে এফেক্ট না করা যায় তাহলে টেররিস্ট অর্গানাইজেশন গুলোর যে রিক্রুটমেন্ট প্রসেস আছে সেগুলো ভীষণভাবে হ্যাম্পার্ড। সুতরাং এই প্রথমেই ইকোনমিক্যালি হিটটা করা হচ্ছে যাতে করে মানুষকে বোঝানো হচ্ছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ডেভেলপমেন্টাল প্ল্যানস গুলো আছে তাতে পার্টিসিপেট করা বন্ধ করে। যদি এই পার্টিসিপেশন বন্ধ করানো যায় তাহলে কিন্তু ওদের বেনিফিট হবে, কারণ আরো রিক্রুটমেন্ট করতে পারবে। সুতরাং আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমরা এটা রিটালিয়েট করবো ট্রু, বাট আমাদেরকে তাড়াতাড়ি এই ইকোনমিক এবং ডেভেলপমেন্ট মডেলটা আরো প্যাডেল দিয়ে ভিতরে ঢোকাতে হবে, পেনিট্রেট করতে হবে। একবার যদি এই ডিফারেন্সটাকে ওরা ক্রিয়েট করে ফেলতে পারে তাহলে কিন্তু ওরা অনেক বেশি, অনেক গভীরভাবে পেনিট্রেট করে যাবে আমাদের গোটা সিস্টেমটার মধ্যে, এবং আমাদের অনেক আরো বাজেভাবে এফেক্ট করে দেবে। অর্থাৎ শুভাশিস বাবু, আপনার কথা অনুযায়ী কোনো একটা জায়গায় গিয়ে রুটি রুজির পথটা ফার্স্টে বন্ধ করে দাও। এর আগেই আমরা শুনেছি টিআরএফ এর তরফে রীতিমতো মগজ ধোলাই তো চলতোই, তারপর যুব সমাজকে মগজ ধোলাই করো এবং ধীরে ধীরে টেররিজমের দিকে তাদের অ্যাট্রাক্ট করো। দেখো স্বাভাবিকভাবে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবে যখন কোনো টেরর অর্গানাইজেশন বা কোনো টেরর রিক্রুটের সাথে কেউ নেগোসিয়েশন করে বা ইন্টারোগেট করে, কিছু ইনফরমেশন খুব বেসিক বেরোয়, অর্গানিক ইনফরমেশন। তার মধ্যে একটা লেভেল অফ ইনফরমেশন ভীষণভাবে বেরোয় যে ওরা কিন্তু খুব অভাবে পড়ে, আর্থিক অভাব, সামাজিক অভাব বা ফ্যামিলির সাথে কোনো ডিসকানেক্ট থেকেই কিন্তু ওরা টেররিজমটাকে অ্যাজ এ রুট অফ ইনকাম, অ্যাজ এ রুট অফ লিভিং হিসেবে বেছে নেয়। সুতরাং সেই রুটটাকে কিন্তু বন্ধ করার সব থেকে সহজ এবং সব থেকে ইম্পর্টেন্ট উপায় হচ্ছে ডেভেলপমেন্ট। সুতরাং এই ডেভেলপমেন্টকে কাউন্টার করাটাই হচ্ছে এদের সব থেকে বড় স্টেপ ছিল, সেটাই তারা করেছে এবং সেটাই তারা এমন শেপে তৈরি করেছে। আজকের ডেটে দাঁড়িয়ে মানুষের মধ্যে দুবার ভাববে তারা কাশ্মীর ঘুরতে যাওয়ার আগে। আজকের ডেটে মানুষ ভীষণভাবে পর্যটক কেন্দ্রিক, বাঙালিও ভাববে কেন আমি কাশ্মীর ঘুরতে যাবো, এই ধরনের ঘটনা তো আমার সহনাগরিকের সাথে ঘটেছে। সুতরাং এই ধরনের মাইন্ডসেট গুলো ঢোকানোই কিন্তু তাদের মূল উদ্দেশ্য, এবং সাধারণ কাশ্মীরিদের মধ্যে বুঝিয়ে দেওয়া যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু আরো ঘটবে যদি তোমরা এক্ষুনি ইন্ডিয়ান গভর্নমেন্টের ডেভেলপমেন্টাল স্টেটাস গুলোর সাথে রিফিউজাল স্টেজে না যাও। সুতরাং এটা এমন একটা খেলা যেটার মধ্যে পলিটিক্স আছে, ডিপ্লোমেসি আছে, এক্সিকিউশন মেথোডোলজিটা হচ্ছে টেররিজম।
শুভাশিস বাবু, আরো একটা বিষয় বা সরাসরি জানতে চাইবো, এই যে বৈঠক হচ্ছে, সমস্ত কিছু তো হচ্ছে এবং 4 প্রধান রয়েছেন, অজিত ডোভাল রয়েছেন, মন্ত্রিসভার 4 জন প্রধানও রয়েছেন এই বিশেষ বৈঠকে, কিন্তু এরপর কি তাহলে কি এই মুহূর্তেই, আপনি প্রথমেই বললেন যে কিছুটা সময় নিয়ে তবে এগোনো উচিত, তবে এবার কি সবক শেখানোর সময় কি চলে এসেছে? অ্যাবসলিউটলি। দেখুন, ঝুলন করার জন্য তো আর এত আর্মস, অ্যামিউনিশন আর এত ডিফেন্স এক্সচেঞ্জ কিনে রেখে দেওয়া হয় না। এবং এটা মানে আমাদের বড় বড় শোকেস গুলো সাজাবার জন্য নয়, এবং সেটার একটা মানে ডেফিনিটেটিভ ইউসেজে যাওয়াটা উচিত এবং সেটা নিয়ে ভাবা উচিত। কিন্তু আমার আরেকটা দিকেও আমি বলবো যে আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটি কিন্তু ভীষণভাবে মানে বন্ধ রাখা উচিত, কারণ ইনফ্লুয়েন্স থেকে যদি কোনো কাজ হঠাৎ করে করা হয় এটা কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। সুতরাং আমার যেটা ব্যক্তিগত মনে হচ্ছে যে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে ইনফরমেশন গুলো কোলাবোরেট করছে এবং করে ডেফিনেটেড একটা অ্যাটাক টেরিটরি বানাবে, যেই টেরিটরি গুলোকে এফেক্ট করার জন্য অ্যাটাকটাকে ডিজাইন করা হবে, তারপরে অ্যাটাকটা করবে। সেকেন্ডলি, একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করে দেখেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল গভর্নমেন্টস এর ব্যাপারে স্টেটমেন্ট করতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প করেছে, রাশিয়া করেছে, ইসরায়েল করেছে। এই যে স্টেটমেন্ট গুলো আসছে, এটা কিন্তু ইন্ডিকেশন যে ইন্টারন্যাশনাল ফোরাম ইজ বিসাইড আস। এইটা ডিপ্লোমেসির ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যদি ইন্ডিয়া অ্যাটাক করছে বা যখন ইন্ডিয়া অ্যাটাক করছে তার একটা কাউন্টার রিটালিয়েশন হবে। সেই কাউন্টার রিটালিয়েশনটা ভীষণভাবে ডিপ্লোম্যাটিক হবে এবং সেই কাউন্টার রিটালিয়েশনটাকে যদি ফয়েল করতে হয়, তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ যেটা দরকারি সেটা হলো ইন্টারন্যাশনাল করিডোরে আমাদের সাপোর্ট। এবং এই সাপোর্টটা যখনই অ্যাক্টিভেটেড হয়ে যাবে তখন অ্যাক্টিভ অ্যাটাক আমরা করার জায়গায় চলে যাব। একেবারে, তাহলে অর্থাৎ আমরা সেই সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার আরো একটা খুব সুপরিকল্পনা মাফিক আরও একটা স্ট্রাইক দেখতে চলেছি শুভাশিস বাবু। দেখুন, সার্জিক্যাল স্ট্রাইক এটা খুব টেকনিক্যাল কথা এবং এটা নিয়ে যথেষ্ট ভারতবর্ষের মানুষ খুব উদ্বিগ্ন এবং এক্সাইটেড। বাট আমি ব্যক্তিগত বলবো সার্জিক্যাল স্ট্রাইক বহুবার ভারতবর্ষের আর্মি করেছে, আর আগামী দিনেও হয়তো করতে হবে, গতবারেও করেছে। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক ইজ এমন একটা স্ট্রাইক যেখানে একটা পার্টিকুলার জোনকে হিট করা হয় উইদাউট এফেক্টিং দ্য আদার এরিয়া। বাট আমার মনে হয় এখানে সার্জিক্যাল স্ট্রাইকের থেকেও ইম্পর্টেন্ট যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে একটা লিস্ট অফ কম্পোনেন্টস বাড়ানো উচিত, যারা যারা প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন অবধি এই প্ল্যানটার সাথে যুক্ত ছিল, যারা যারা ফান্ড করেছে, যে অর্গানাইজেশন গুলো এর সাথে যুক্ত ছিল। দেখুন, একজন দুজনের প্ল্যানিং এ এত বড় হয় না। এই কাজটার পিছনে অনেক রকম অর্গানাইজেশনের ইনভলভমেন্ট থাকে, কিছু ইন্টারন্যাশনাল ক্রস বর্ডার অর্গানাইজেশনের ইনভলভমেন্ট থাকে, কিছু ট্রেনিং সেলের ইনভলভমেন্ট থাকে, কারা কারা ইনভলভ, কে ইনভলভ, কি ইনভলভ, এই গোটা একটা চার্ট বানানো হোক। সেই চার্টে প্রতিটা লোকের ইনভলভমেন্ট গুলোকে জট ডাউন করা হোক। তারপরে নাম ধরে ধরে, তারা তো জাত জানতে চেয়েছে, নাম জানতে চেয়েছে, তারা আমাদের পরিচয় জানতে চেয়েছে, তারপরে তাদেরকে ব্যক্তিগতভাবে তাদের জাত, নাম এবং পরিচয় বলে তাদের হুডের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই কুরিয়ার সিস্টেমটা চালু করার জন্য ওই লিস্টটা তৈরি করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরো একটা বিষয় শুভাশিস বাবু, একটা বিষয় জানতে চাইবো যে যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, 14ই ফেব্রুয়ারি 2019, সেটাও একটা বিশেষ দিন। তারপর আমরা বলছি পুলওয়ামা থেকে পহেলগাঁও, মাঝে রিয়াসি অ্যাটাকও ঘটে গিয়েছে এবং সেই দিনটাও ছিল হচ্ছে 9ই জুন 2024, যেদিন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবং আজকেও এমন একটা সময় এই অ্যাটাক ঘটলো, মানে 22শে এপ্রিল 2025 এমন একটা সময় অ্যাটাক ঘটলো যখন এই দেশে রয়েছেন মার্কিন প্রেসিডেন্টের ডেপুটি, আমরা জানি, এবং ঠিক তার পাশাপাশি সৌদি আরবে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ কোনো একটা জায়গায় গিয়ে কি একটা বিশেষ বার্তা পাঠানোর চেষ্টা বারবার। আমি এই কথাটাই প্রথমেই বললাম, ইন্টারন্যাশনাল পোডিয়ামে কোনো একটা বার্তা পাঠানোর জন্য এটা খুব প্ল্যান্ড ওয়েতে করা আছে, টাইমিংটা প্ল্যান করা আছে, ফান্ড প্রসেস প্ল্যান করা আছে, কোন কোন লোককে হিট করা হবে প্ল্যান করা আছে, কি সেখান থেকে স্টেটমেন্ট করবে সেটা প্ল্যান করা আছে। ইট ইজ এ ভেরি প্ল্যান্ড অপারেশন। আমি বারবার বলছি, টেররিজমকে কোনো রকম বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবেন না। টেররিজম ইজ এ কমপ্লিট ইন্ডাস্ট্রি। এখানে রিক্রুটমেন্ট থেকে শুরু করে, ফান্ড অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে, এক্সিকিউশন থেকে শুরু করে, প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে, এভরি ফেসিলিটি ইজ অ্যাভেলেবেল। সুতরাং এরা যখন একটা প্রসেস করে, এটা কোনো খামখেয়ালি কোনা থেকে হয় না, এটা সাডেনলি কোনো একটা জিনিসকে হিট করবে সেখান থেকে হয় না, এরা ডাইরেক্ট হিটের উপরে যায়। এন্ড দিস গাইজ হ্যাজ ডান ইট। এরা ডাইরেক্ট হিটের দিকেই গেছে এবং ডাইরেক্ট হিট এরা করেছে, এবং এই ডাইরেক্ট হিটটা এতটাই ডেঞ্জারাস ভাবে এরা করেছে যে এই বার্তাটা এরা সিভিলিয়ানদের মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেছে যে প্লিজ ডোন্ট স্ট্যান্ড বাই ডেভেলপমেন্ট প্ল্যান।
এবং এই স্টেটমেন্টটা করার জন্যই এই পুরো প্রসেসটা হয়েছে। একটা জিনিস ভেবে দেখুন, যে মানুষরা জানে যে পর্যটকরা কখন যাতায়াত করে, সেই মানুষরা এটাও জানে মিলিটারি কখন যাতায়াত করে, কিন্তু অ্যাটাকটা কিন্তু কোনো সামরিক বাহিনীর উপরে করার চেষ্টা করেনি, এটা পর্যটকের উপরে করার চেষ্টা করেছে। শুধু প্রাইমারি ভিকটিম যাকে করাবার চেষ্টা করেছে সেটা কিন্তু ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যানকে। সুতরাং এটার কিন্তু লং এফেক্ট তৈরি করার জন্যই অ্যাটাকটা করা। বেশ, অনেক ধন্যবাদ শুভাশিস বাবু, আমাদের সঙ্গে ছিলেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। এবং শাহানা, যে বিষয়টা এখন অবশ্যই আলোচনার হয়ে দাঁড়াচ্ছে বা যে বিষয়টা আমাদের নজরে অবশ্যই রাখতে হচ্ছে, তাহলে এই গোটা ঘটনাটাই পূর্ব পরিকল্পিত ছিল এবং সুপরিকল্পনা মাফিক এই গোটা ঘটনা হয়েছে। একেবারেই তাই, এবং যেভাবে পুরো বিষয়টি সংগঠিত করা হয়েছে তাতে কোনো একটা জায়গায় গিয়ে, যেমনটা শুভাশিস বাবুও বললেন, যে রেকি করা হয়েছে বারবার এবং একটা গুরুত্বপূর্ণ প্ল্যানিং করা হচ্ছে, এবং কোনো একটা জায়গায় গিয়ে হয়তোবা ইন্টারন্যাশনাল স্তরে অর্থাৎ আন্তর্জাতিক স্তরে একটা মেসেজ, একটা বার্তা পৌঁছানোর চেষ্টা এই সন্ত্রাসবাদীদের। কিন্তু তারা তো তাদের বার্তা পৌঁছে দিয়েছে, এবার তাদের দিকে কি বার্তা যায় অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। এবং ভারতের তরফে আমরা জানি 4 জন প্রধান মাথা যারা রয়েছেন তাদের নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে।